সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ তারা সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করছে, যা কারোর জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হক বলেন, গত 15 বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের স্বার্থ হাসিল করবার জন্য 18 কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে। জানাবো, দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বেগমপাড়ায় জড়ো হচ্ছেন টাকা লুটপাটকারী সাহেবেরা। কানাডার প্রধান নগরী টরন্টো বেগমপাড়া সাধারণত বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে। বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুটপাট করে বিলাসী জীবনযাপন করছেন কানাডার বেগমপাড়া সহ দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে। এবারে থাকছে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, আন্দোলন এখনও চলবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র থেমে যায়নি, অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলে গবেষণাগারটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। আহত হয়েছে আরও কমপক্ষে 19 জন। রোববার সিরীয় সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভারত প্রভুত্ব করছে, যা শুভ নয়। মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে, যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের মাঝারে ফুলেল শুভেচ্ছা এবং ফাতিহা পাঠ শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ডাক্তার এজেরেম জাহিদ হোসেন, ইসলাম মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম জানান, দীর্ঘ প্রায় 16 বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ হারিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনই অস্বীকার করতে পারব না। তিনি বলেন, আজকে মহিলা দল শপথ নিয়েছে যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশের আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবার ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা করেন তিনি। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, কি কি সংস্কার করতে চান তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন। তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায়। অপর এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের যে রাজনীতি ও আচরণ, সেটা কোন পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করেছে তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সাথেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এর অন্যতম কারণ, ভারত সবসময় দেশগুলোর উপর একটা প্রভুত্ব করেছে, যেটা ভারতের জন্য শুভ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও শুভ নয়। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।
বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গত 15 বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের স্বার্থ হাসিল করার জন্য 18 কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তাও করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, বাংলাদেশে আর কোনোদিন ভারতের দেবদাসে পরিণত হবে না। ভারতের কোনো দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মতো থাকবে। আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসে তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এদেশের 18 কোটি মানুষকে নরেন্দ্র মোদীর গোলাম বানাতে চেয়েছিলেন। সেই সঙ্গে এদেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা 5 আগস্ট গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। দুর্নীতি বন্ধ হলে দেশের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ চাওয়া চলবে না, যেভাবে হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারাগারকে শোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী এবং কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে। এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা। কারা কর্মকর্তাদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কারাগারে নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন, কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। বেগমপাড়ায় জড়ো হচ্ছেন টাকা লুটকারী সাহেবেরা। কানাডার প্রথম নগরী টরেন্টো বেগমপাড়া সাধারণত বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদময় বাড়ির একটি পাড়া হিসেবে। অনেকেই শুনে অবাক হবেন, বেগমপাড়া বলে কোনো নির্দিষ্ট স্থান টরেন্টো বা তার আশেপাশের শহরগুলোর কোথাও নেই। এই বেগমপাড়া শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া হয়েছে এবং তাদের প্রেক্ষাপটও ভিন্ন। কিন্তু বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন লাপাত্তা। নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসী জীবনযাপন করছেন কানাডার বেগমপাড়া সহ দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। আর এসব টাকা লুটপাট করে বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। বেগমপাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিদের বিদেশে অবৈধ স্বর্গ বানানোর প্রতীক। বেগমপাড়ার বেগম সাহেবাদের জন্য কারো কোনো সমবেদনা জাগে না, কারণ তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন অর্থ পাচারের সক্রিয় সহযোগী হিসেবে। এদিকে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর এখন বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন বলেও জানা গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে জানা গেছে, মামলা, জেল, জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এর মধ্যে অন্তত পাচারের 1 লাখ কোটি টাকা ফেরাতে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছে। খুব শীঘ্রই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া। এ নিয়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠ বেগমপাড়ায় ছুটছেন সাহেবেরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা। ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা চালানো হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলে গবেষণাগারটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত কমপক্ষে 19 জন। রোববার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। সানা জানিয়েছে, ওই বিমান হামলায় একাধিক বেসামরিকের মৃত্যু হয়েছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, সিরিয়ার মাসাইফে এই হামলায় কয়েকটি সায়েন্টিফিক রিসার্চ স্টাডিজ সেন্টারে হামলা চালানো হয়েছে। ওই গবেষণাগারে ইরান এবং তার মিত্ররা রাসায়নিক অস্ত্র তৈরি করে বলে ধারণা করা হয়। মাসাইফের ওই গবেষণাগারে প্রক্সিদের জন্য অত্যাধুনিক মিসাইল এবং অস্ত্র বানায় ইরান। 2022 সালে গবেষণাগারটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টন্স হামলার দায় স্বীকার করে রাসায়নিক অস্ত্রের অভিযোগটি সামনে আনেন।
ইসরায়েল আবারও গবেষণাগারটিকে হুমকি মনে করছে। এজন্য রোববার ফের পদক্ষেপ নিল তারা। আঞ্চলিক দুটি গোয়েন্দা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মাসিয়াফের কাছে দুটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা সেন্টার, সেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয়। সেখানে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। ধারণা করা হয় সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন একদল ইরানি সামরিক বিশেষজ্ঞ।